রাখাইন করিডোর বাংলাদেশের জন্য হুমকি নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতা ও মানবিক নেতৃত্ব প্রতিষ্ঠার সুযোগ। তো আজকের বিতর্কে উপস্থিত আছেন সরকারি দল, গ্লোবাল ডিবেট ফোরামের সদস্যগণ এবং বিরোধী দলে রয়েছেন জলছিরি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীবৃন্দ। প্রথমে আমরা পরিচিত হয়ে নিচ্ছি সরকারি দল এবং বিরোধী দলের সদস্যবৃন্দর সাথে। সরকারি দলে রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী নুসরাত জাহান জেরিন, মাননীয় মন্ত্রী ঐশিকা আলভী, মাননীয় সরকারি সরকারি দলীয় সংসদ সদস্য মিনহাজুল আবেদিন এবং বিরোধী দলের উপস্থিত আছেন বিরোধী দলীয় নেতা রাবিয়া বসরি, উপনেতা জান্নাতুল মাওয়া এবং বিরোধী দলীয় সংসদ সদস্য ফয়সাল আহমেদ। তো এখন আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের আমাদের মাঝে উপস্থিত বিচারকবৃন্দের সাথে। বিচারকবৃন্দ হিসেবে উপস্থিত আছেন আদনান মাসরুর, শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; মাবিয়া বিনতে আসলাম, সাবেক শিক্ষার্থী, নির্ঝর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ। এবার থাকছে নম্বর বন্টনে উপস্থাপনা 5, উচ্চারণ 5, তথ্য ও উদাহরণ প্রয়োগ 5, যুক্তি উপস্থাপন ও যুক্তি খণ্ডন 5। আজকের এই ছায়া সংসদে গঠনমূলক পর্বে প্রত্যেক বক্তা বক্তব্য দেওয়ার জন্য পাবেন 4 মিনিট এবং যুক্তি খণ্ডনের জন্য পাবেন 2 মিনিট করে। তো শুরুতেই আমি ডেকে নিচ্ছি সরকারি দলের মাননীয় প্রধানমন্ত্রী নুসরাত জাহান জেরিনকে তার বক্তব্যটি উপস্থাপন করার জন্য। আপনার অনুমতি নিয়ে এই সংসদে আমি প্রস্তাব উত্থাপন করছি, তা হলো রাখাইন করিডোর বাংলাদেশের জন্য হুমকি নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতা ও মানবিক নেতৃত্ব প্রতিষ্ঠার সুযোগ। প্রথমে সংজ্ঞায়ন করছি। রাখাইন করিডোর বলতে আমরা বোঝাচ্ছি একটি মানবিক করিডোর যা সংঘাত পীড়িত রাখাইন রাজ্য থেকে বাংলাদেশ পর্যন্ত একটি নিরাপদ নিয়ন্ত্রিত রুট হিসেবে ব্যবহৃত হবে। এই করিডোরের মূল উদ্দেশ্য হলো এই করিডোর ঔষধ, খাদ্য, পানি এবং অন্যান্য জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করবে। বেসামরিক নাগরিক, বিশেষ করে যুদ্ধে ক্ষতিগ্রস্ত নারী ও শিশু সহ জনগণের নিরাপদ আশ্রয়স্থলে স্থানান্তর করতে সাহায্য করবে। এই করিডোর আন্তর্জাতিক মানবাধিকার আইন ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের আওতায় তৈরি হবে। এই করিডোর প্রস্তাব করা হয়েছে। যেহেতু এটি একটি পলিসি ডিবেট, তাই আমরা একটি নির্দিষ্ট মানবিক করিডোর নীতিমালা উপস্থাপন করছি, একটি পলিসি ডিবেট উপস্থাপন করছি। যার শর্তগুলো হলো নিরপেক্ষতা, কোনো রাষ্ট্র বা রাজনৈতিক পক্ষ দ্বারা এটা প্রভাবিত হবে না, শুধুমাত্র স্বেচ্ছাসেবক কর্মী এবং বাংলাদেশ কর্তৃক নির্ধারিত সীমিত নিরাপত্তা বাহিনী থাকবে, শুধুমাত্র নির্দিষ্ট সীমাবদ্ধ অঞ্চলে এটা থাকবে এবং নির্দিষ্ট সময় অনুযায়ী যে কোনো ধরনের কার্যক্রম পরিচালিত হবে। করিডোর চালু থাকবে পরিস্থিতির ভিত্তিতে যতদিন পর্যন্ত না এই রাখাইন স্টেটে রোহিঙ্গাদের সমস্যার সমাধান হয় এবং বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন শুরু হয়। কোনো ব্যক্তি এই করিডোর ব্যবহার করে বাংলাদেশে প্রবেশ করতে পারবে না বা বাংলাদেশের অনুমতি ছাড়া কেউ শরণার্থী হিসেবে এখানে আসতে পারবে না। বাংলাদেশের জন্য আমরা দ্বিতীয় যেটা ফেরত দিতে চাই সংজ্ঞায়নে, সেটা হলো হুমকি। হুমকি বলতে আমরা বোঝাতে চাচ্ছি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য বা নিরাপত্তার জন্য এই মানবিক করিডোর কোনো ধরনের হুমকি হয়ে আসবে না। এবং মানবিক নেতৃত্ব বলতে আমরা বোঝাচ্ছি যে বাংলাদেশ এই দক্ষিণ এশিয়ায় একটি অত্যন্ত শক্তিশালী দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশ একজন নতুন লিডার হিসেবে, নতুন দেশ হিসেবে এখানে নিজেদের ভূ রাজনৈতিক প্রভাব বিস্তার করবে। মানবিক করিডোর আমাদের কিছু সুযোগ দিবে, যার মাধ্যমে আমরা মানবিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারবো। প্রথমত, তার রোহিঙ্গা ইস্যু সমাধান দিবে, মানবিক নেতৃত্বের সুযোগ দিবে, ভূ রাজনৈতিক প্রভাব বজায় রাখতে সাহায্য করবে, প্রতিবেশী রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে আমাদের ক্ষমতার ভারসাম্য রক্ষা করবে, অর্থাৎ ব্যালেন্স অফ পাওয়ার মেনটেন করবে, টেকসই উন্নয়ন এবং অবকাঠামোগত সুযোগও বৃদ্ধি করবে। আমার পরবর্তী বক্তা এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবে। আমার মূল বক্তব্য ভূ রাজনৈতিক প্রভাব কেন্দ্রিক হবে। সম্মানিত মডারেটর, এই মুহূর্তে বাংলাদেশ এমন একটি অবস্থানে রয়েছে যেখানে আমরা চাইলে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার ভূ রাজনৈতিক ভারসাম্য নেতৃত্ব দিতে পারি। রাখাইন করিডোরের অবস্থান বঙ্গোপসাগরের খুবই কাছাকাছি। এটি এমন একটি অঞ্চল যা ভারত, চীন, মায়ানমার এবং এশিয়ান রাষ্ট্রগুলোর মধ্যে মধ্যবর্তী স্থানে অবস্থিত। এর জন্য চীন এবং ভারত এই অঞ্চল ব্যাপী বিভিন্ন ধরনের পরিকল্পনা সাজিয়েছে। এখানে করিডোর স্থাপনের মাধ্যমে বাংলাদেশ এই অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তার করতে পারবে। এই করিডোর চালুর মাধ্যমে বাংলাদেশ শুধু সামরিক শক্তি নয়, মানবিক সহায়তার মাধ্যমে তার সফট পাওয়ার বৃদ্ধি করতে পারবে এবং কূটনৈতিক শক্তি বৃদ্ধি করতে পারবে। আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশকে একটি অন্যতম অবস্থানে নিয়ে যাবে। এছাড়া বাংলাদেশ বর্তমানে চীনের সাথে খুবই ভালো সম্পর্ক রয়েছে, কিন্তু ইউএসএ এবং অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রির সাথে সেই ধরনের সম্পর্ক এখনো তৈরি করতে পারেনি।
এটি বাংলাদেশের জন্য এরকম একটি প্ল্যাটফর্ম করে দিবে, এরকম একটা সুযোগ করে দিবে যে বাংলাদেশ এমন একটি অবস্থানে যাবে যার প্রত্যেকটি দেশের সাথে অত্যন্ত ভালো সম্পর্ক থাকবে। এটি এই দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে একটি আহ আম, আঞ্চলিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে দিবে। বাংলাদেশ এখানে সবগুলো দেশের মধ্যে সমন্বয় করবে এবং এখানে মানবিক করিডোরের মাধ্যমে সবগুলো দেশের উপর এক ধরনের প্রভাব বিস্তার করবে। এই এই জোটের মাধ্যমে, এই মানবিক করিডোরের মাধ্যমে বাংলাদেশ কোন ধরনের জোট না করেও শান্তির বার্তা পৌঁছে দিবে। আমাদের কৌশল হবে শান্তি দিয়ে শক্তি অর্জন। আমরা কোনো সামরিক শক্তি ছাড়াই এই অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তার করতে পারবো। এই করিডোর কেবল রাখাইনের জন্য নয়, যে বাংলাদেশের কূটনৈতিক, কৌশলগত এবং মানবিক নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য সোনালী সুযোগ। এটি কোনো হুমকি নয়, বরং এটি সম্ভাবনার নতুন দরজা খুলে দেবে। তাই আশা রাখছি সংসদ এই প্রস্তাবটি গ্রহণ করবে। এবারে বক্তব্য রাখবে মাননীয় বিরোধী দলীয় নেতা রাবিয়া বসরি। আপনাকে অনুরোধ করা হচ্ছে আপনার বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে ফ্লোর আমাদের প্রধানমন্ত্রী যে প্রস্তাবটি উত্থাপন করেছেন তা হলো রাখাইন করিডোর বাংলাদেশের জন্য হুমকি নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতা ও মানবিক নেতৃত্ব প্রকাশের সুযোগ। আমি দৃঢ়ভাবে এই বক্তব্যের বিরোধিতা করছি। আমাদের প্রধানমন্ত্রীর সংজ্ঞানটি আমি মেনে নিচ্ছি না, ফলে পুনরায় সংজ্ঞানটি করছি। রাখাইন করিডোর বলতে বোঝানো হচ্ছে চীন ও মিয়ানমারের মধ্যে নির্মিত এক অর্থনৈতিক রুট, যা রাখাইন রাজ্য অতিক্রম করে বঙ্গোপসাগরে পৌঁছায়। এই করিডোর বাংলাদেশের পূর্ব চীনের প্রভাব, সামরিক উত্তেজনা, রোহিঙ্গা সংকটে বাড়িয়ে তোলে। ফলে এটি বাংলাদেশের জন্য রোহিঙ্গা সংকট শুরু হয়েছিল 2017 সালে, যখন জাতিগত নিপীড়নের শিকার হয়ে মিয়ানমার থেকে প্রাণ বাঁচাতে প্রায় 11 লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। হ্যাঁ, বাংলাদেশ আশ্রয় দিয়ে বিশ্ব দরবারে মানবিকতার উদাহরণ সৃষ্টি করেছে, কিন্তু সেই মানবিকতা আজ নিরাপত্তা, ও কূটনৈতিক অবস্থানকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। প্রথমত, বাংলাদেশ জাতীয়তা আজ রোহিঙ্গা সংকট, বিপুল ও বিশাল অনুপস্থিতি দিয়েছে সংকটে। কক্সবাজার ও টেকনাফে সক্রিয় আরাকান রোহিঙ্গা আরসা অপহরণ, হত্যাকাণ্ড, মাদক দ্রব্য ব্যবসা, চাঁদাবাজিতে জড়িত। তারা ছড়িয়ে পড়েছে সারা দেশে। সম্প্রতি আরসা প্রধান ও তাদের সহযোগী নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ থেকে গ্রেফতার হয়েছে। করা যায়, আরসা ছড়িয়ে পড়েছে দেশের নানা প্রান্তে। যদি করিডোর গড়ে ওঠে, তাহলে আন্তর্জাতিক পাচারকারী ও জঙ্গি গোষ্ঠী এই সাপ্লাই ব্যবহার করে অস্ত্র, মানুষ, মাদক পাচার থেকে শুরু করে বিভিন্ন ধরনের অন্যায়মূলক কাজে জড়িয়ে পড়বে। ইউএনওটিসি, ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগ অ্যান্ড ক্রাইম 2023 সালে এই অঞ্চলকে গোল্ডেন ট্রায়াঙ্গেল এক্সটেন্ডেড রুট বলে চিহ্নিত করেছে, যা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পাচার রুট। দ্বিতীয়ত, অর্থগোষ্ঠীকে দীর্ঘমেয়াদী খাওয়ানো, স্বাস্থ্যসেবা, শিক্ষা ইত্যাদি নিশ্চিত করতে গিয়ে বাংলাদেশ সরকারের উপর অর্থনৈতিক চাপ বাড়ছে, যা আমাদের নিজস্ব জনগণের জন্য বরাদ্দ কমিয়ে ফেলছে। চীন প্রযুক্তির মাধ্যমে করিডোর ও রাজনৈতিক বাণিজ্য রুটে নজরদারি। করিডোরের ফলে বাংলাদেশের ব্যান্ডউইথ ছিঁড়ে যাবে। বাংলাদেশ সরকার ইতিমধ্যে রোড, রেল, টেলিকম সিস্টেম হিমশিম খাচ্ছে। এই যে করিডোর গড়ে তুললে চাপ বাড়বে, বিদেশি রুট ব্যবস্থাপনা, নিরাপত্তা, ট্রানজিট ম্যানেজমেন্ট সবই ক্ষমতার বাইরে চলে যাবে। তৃতীয়ত, কূটনৈতিক সংকট। আমরা বারবার মিয়ানমারকে বলছি নিয়ে যান আপনাদের নাগরিকদের, কিন্তু তারা কর্ণপাতই করছে না। উল্টো সীমান্তে মর্টার সেল ফেলছে, হেলিকপ্টার পাঠিয়েছে, এরকম বারবার উস্কানি সীমান্তে সংঘর্ষের জন্ম দিয়েছে, যা ভবিষ্যতে পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিতে পারে। চতুর্থ, ভূ রাজনৈতিক চাপ ফেলা। চীন মিয়ানমারকে ব্যবহার করে বঙ্গোপসাগরে একটি গুরুত্বপূর্ণ প্রবেশপথ তৈরি করছে। এতে ভারত, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য শক্তিধর রাষ্ট্র তাদের স্বার্থ রক্ষায় বাংলাদেশকে তাদের নিজেদের দিকে টানতে চাইবে। এদিকে চীন, অন্যদিকে ভারত এবং যুক্তরাষ্ট্র, মাঝখানে বাংলাদেশ চাপে পড়বে। আর কেবল মানবিক ইস্যুতে নয়, এটি একটি কৌশলগত, নিরাপত্তাগত এবং ভূ রাজনৈতিক হুমকি, এবং এই হুমকি যদি অব্যাহত থাকে, তাহলে সীমান্ত উত্তেজনা থেকে যুদ্ধের সম্ভাবনা অস্বীকার করা যায় না। তাই আমি আবারও জোর দিয়ে বলছি, এই সংকট বাংলাদেশের জন্য কোনো মানবিক প্রকাশ বা আঞ্চলিক স্থিতিশীলতার সুযোগ নয়, বরং এটি একটি বিস্ফোরণমুখ সমস্যা, যা জাতির অস্তিত্বের প্রশ্নে পরিণত হতে পারে। পরিশেষে বলবো, এই সংকট যত দীর্ঘ হবে, বাংলাদেশের জন্য হুমকি ততই বাড়বে এবং রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হবে। তাই আজকের সংসদে এই প্রস্তাবটি যেন কোনোভাবেই গৃহীত না হয়, তার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ বিরোধী দলীয়
মাননীয় নেতা রাবিয়া বসরিকে। এবারে আমি দেখে নিচ্ছি সরকারি দলের মাননীয় মন্ত্রী ঐশিকা আলভিকে তার বক্তব্য দেওয়ার জন্য। আচ্ছা, ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকের সংসদে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আজকের সংসদে উত্থাপিত প্রস্তাবটি হলো, এই সংসদ মনে করে যে রাখাইন করিডোর বাংলাদেশের জন্য হুমকি নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতা ও মানবিক নেতৃত্ব প্রতিষ্ঠার সুযোগ। মাননীয় স্পিকার, প্রথমত আজকে বিরোধী দলের কি বিতর্কটা কোন দিকে যাচ্ছে সেটা আর কি তারা বুঝতে পারেনি। মাননীয় স্পিকার, প্রথমেই এটা স্পষ্ট করা দরকার। মাননীয় স্পিকার, আজকের বিতর্ক হচ্ছে কি আপনার এই বিষয়টা নিয়ে নয় যে মানবিক করিডোর করা সম্ভব কিনা, বা আপনার এই যে শর্তগুলো আমরা দিয়েছি যে মানবিক করিডোরের হলো গিয়ে আমরা মানবিক করিডোরের প্রস্তাবটি আর কি আমরা গ্রহণ করব কিছু শর্ত সাপেক্ষে, সেই শর্তগুলো হচ্ছে কি আপনার পালন করা সম্ভব হবে কিনা সেটা নিয়ে হচ্ছে কি আজকের বিতর্ক নয়। আজকের বিতর্কের বিষয় হচ্ছে কি আপনার রাখাইন করিডোর বাংলাদেশের জন্য হুমকির নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতা ও মানবিক নেতৃত্ব প্রতিষ্ঠার সুযোগ। এখন মাননীয় স্পিকার, আমরা হচ্ছে কি আপনার একটি পলিসি তাদেরকে দিয়েছি, প্রধানমন্ত্রী দিয়েছিল, কিন্তু মাননীয় স্পিকার তাদের ওই পাশ থেকে হচ্ছে গিয়ে তারা কোনো ধরনের পলিসি দেখা যেতে পারেন নাই। এবং মাননীয় স্পিকার, তারা হচ্ছে গিয়ে বলেছেন যে তারা হচ্ছে গিয়ে তাদের বক্তব্যে হচ্ছে গিয়ে রোহিঙ্গাদের কিছু দোষ আর কি দেখিয়ে গেছেন। মাননীয় স্পিকার, এই দোষগুলো আসলে দেখানোর মাধ্যমে তারা কি বোঝাতে চাইছেন সেটা হচ্ছে গিয়ে স্পষ্ট ছিল না। এবং মাননীয় স্পিকার, আমার প্রধানমন্ত্রী কিন্তু আগে যে শর্তগুলোতে বলে দিয়েছিলেন সেখানে কিন্তু মানবিক করিডোর আপনার একটা নিরপেক্ষ থাকবে এবং এটা হচ্ছে কি অসামরিক জোন হবে। এবং মাননীয় স্পিকার, এই যে মানবিক করিডোরটা হবে সেই জায়গাটা হচ্ছে কি আপনার এই যে মাদক চোরাচালানের কথা তিনি বলে গেলেন সেটা যাতে না হয় সেজন্য বাংলাদেশের ওই করিডোরের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ, এবং সেখানে হচ্ছে কি আপনার বাংলাদেশের যেই আপনার বিভিন্ন ধরনের যে বাহিনী আছে তারা হচ্ছে কি সেখানে নিয়োগপ্রাপ্ত থাকবে। এবং মাননীয় স্পিকার, তারা হচ্ছে গিয়ে বলেছিলেন যে মিয়ানমারের কে হচ্ছে গিয়ে এই যে রোহিঙ্গা আমাদের দেশে 11 লক্ষ আছে তাদেরকে মিয়ানমারের কাছে পাঠানোর কথা বারবার প্রস্তাবটি তুলে ধরা হয়েছে, কিন্তু মিয়ানমার মানছে না। এখন মাননীয় স্পিকার, এই যে মিয়ানমার মানছে না এই কারণেই হচ্ছে গিয়ে আমরা রাখাইন করিডোর করার কথা বলছি। এবং সেটার কারণ যদি আমি বলি তাহলে মাননীয় স্পিকার, আমি যে ক্ষেত্রটি আপনার ব্যাখ্যা করব রোহিঙ্গা ইস্যুর সমাধান, সেখানে হচ্ছে গিয়ে এটা স্পষ্ট হবে। এখন মাননীয় স্পিকার, আমি যদি আমার ক্ষেত্র ব্যাখ্যায় আসি তাহলে এই যে রোহিঙ্গা ইস্যুর সমাধানটা আসলে কিভাবে সম্ভব এই করিডোর গড়ার মাধ্যমে, সেটা হলো কি মাননীয় স্পিকার, এই করিডোর হচ্ছে কি আপনার জাতিসংঘ দ্বারা প্রস্তাবিত হয়েছে। আমরা যদি বিশেষ শর্ত সাপেক্ষে এই করিডোর প্রস্তাব গ্রহণ করি তখন হচ্ছে গিয়ে জাতিসংঘের এই রোহিঙ্গার যে ইস্যুটা সেই বিষয় হচ্ছে গিয়ে আলোকপাত হবে এবং আমরা তাদেরকে তৎপর করতে বাধ্য করব যে আমাদের দেশের যে 11 লক্ষ রোহিঙ্গা আছে তাদেরকে যাতে আপনার ফেরত নেওয়া হয় সেই বিষয় নিয়ে আমরা জাতিসংঘের সাথে আলোচনায় বসতে পারবো, যেটা এতদিন বসা সম্ভব হচ্ছে না। এবং মাননীয় স্পিকার, এই যে 11 লক্ষ রোহিঙ্গা আছে বহির্বিশ্বে যখন আমাদের এই মানবিকতার দিকটা ছড়াবে তখন হচ্ছে গিয়ে বহির্বিশ্ব থেকে আমরা বিভিন্ন ধরনের ফান্ড কালেক্ট করতে পারবো। এবং মাননীয় স্পিকার, আপনি যদি দেখেন তাহলে কিন্তু এইখানেই অনেক দূর আমরা অর্থনৈতিক দিক থেকে কিন্তু এই যে রোহিঙ্গাদের নিয়ে বোঝাটা ক্রিয়েট হয়েছে সেই বোঝাটা কিন্তু আমরা নামাতে পারবো। এবং মাননীয় স্পিকার, এই জায়গাতে থেকে কিন্তু অর্থনৈতিক যে হুমকি সেটা কিন্তু অনেকাংশে কমে আসবে, যেখানে তাদেরকে প্রমাণ করতে হবে যে কিভাবে এই হুমকিটা বাড়ে। আশা করি পরবর্তী বক্তারা তা প্রমাণ করে দিয়ে যাবেন। এবং মাননীয় স্পিকার, রোহিঙ্গা ইস্যুর সমাধানে যদি আমি আরেকটা বলি যে রাখাইন স্টেট হচ্ছে কি আপনার আলাদা হওয়ার যে সম্ভাবনাটা আছে অনেকেই মনে করেন, এটা যদি আপনার আলাদা হয়ে যায় তাহলে কিন্তু মাননীয় স্পিকার এই যে আরাকান আর্মি যারা যে রাখাইন তাদের সাথে বাংলাদেশের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে এবং সীমান্ত হচ্ছে কি আপনার স্থিতিশীল থাকবে। এবং মাননীয় স্পিকার, এই জায়গাটাই যেটা হবে যে আপনার তারা যদি স্বাধীনতা পায় তাহলে এই যে বাংলাদেশে অবস্থানরত যে রোহিঙ্গা আছে 11 লক্ষ তাদেরকে পাঠানো আমার দেশের জন্য হচ্ছে কি বেশি যে প্রসেসটা সেটা হচ্ছে কি আপনার সহজতর হবে। এবং মাননীয় স্পিকার, আমি যদি আপনাকে আরো বলি যে তারা হচ্ছে গিয়া এবং মাননীয় স্পিকার, আমি যদি আপনাকে বলি যে বিরোধী দল হচ্ছে গিয়ে বলেছিলেন যে মিয়ানমার হচ্ছে কি আপনার নিতে চায় না, কিন্তু মাননীয় স্পিকার এখানে বিষয়টা হচ্ছে গিয়ে আমি যদি হচ্ছে মিয়ানমার নিতে চায় না, কিন্তু আমি যদি রাখাইনদের ওই স্টেটটার সাথে সম্পর্ক ভালো রাখি এবং তারা যদি আপনার স্বাধীনতা পেয়ে যায় তখন কিন্তু আমি এই যে বিশাল জনগোষ্ঠী আপনার রোহিঙ্গা তাদেরকে কিন্তু আমি সেই দেশে পাঠাতে পারবো এবং তার মাধ্যমে কিন্তু এই সমস্যাটার সমাধান হবে। এবং মাননীয় স্পিকার, আমি যদি আমার দ্বিতীয় ক্ষেত্রটি ব্যাখ্যা
ব্যাখ্যা করি যে মানবিক নেতৃত্বের সুযোগ, সেই জায়গাটিতে হচ্ছে গিয়ে যে বাংলাদেশের যে রোহিঙ্গা শরণার্থীরা আছে তারা হচ্ছে গিয়ে ইতিমধ্যে মানে আমরা হচ্ছে গিয়ে তাদেরকে আপনার শরণার্থীকে গ্রহণ করার মাধ্যমে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে। এবং মাননীয় স্পিকার, যদি আমরা এই করিডোর ব্যবস্থাপনায় অংশগ্রহণ যদি বাংলাদেশ করে, তাহলে এই যে শান্তিপূর্ণ সমাধান ও স্থিতিশীলতার পক্ষে আন্তর্জাতিক যে নেতৃত্বটা সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশ পাবে। এবং মাননীয় স্পিকার, এই নেতৃত্ব পাওয়ার কিছু সুবিধা আছে। এই সুবিধাগুলো কি কি? প্রথমত মাননীয় স্পিকার, আন্তর্জাতিক কূটনৈতিক প্রভাব ও সম্মান বৃদ্ধি পাবে, এবং দুটি ইম্পর্টেন্ট সুবিধা হচ্ছে গিয়ে আপনার অর্থনৈতিক সুযোগ বৃদ্ধি পাবে। এটা কিভাবে? মাননীয় স্পিকার, আমরা হচ্ছে গিয়ে বহির্বিশ্বে তখন যেহেতু মানবিকতার যে নেতৃত্ব এটা প্রতিষ্ঠা করতে পারবো, তখন হচ্ছে কি আপনার উন্নয়ন সহায়তা এবং বাণিজ্য চুক্তি এবং বিভিন্ন ধরনের বিনিয়োগ ইত্যাদির আর কি আমরা অগ্রাধিকার বেশি পাবো। এবং মাননীয় স্পিকার, এই যে নিরাপত্তা ও সহযোগিতা, আমরা হচ্ছে গিয়ে যে রাখাইন নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা, সেটার মাধ্যমে আমরা হচ্ছে কি যে রাখাইন যারা আছে এবং আরাকান আর্মি তাদের সাথে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে আমরা কিন্তু জোট গঠন করে এই যে দক্ষিণ এশিয়া, সেখানে হচ্ছে কি আমরা একটা প্রভাব বিস্তার করতে পারবো। এবং মাননীয় স্পিকার, এর মাধ্যমে চীনের সাথে আমাদের সম্পর্কটা ভালো হবে, যেহেতু আমরা অলরেডি আপনার ভারতের থেকে একটা ব্যাকলাশ খাচ্ছি। এবং আমাদের সাংস্কৃতিক সরকারি প্রভাবও দলের মাননীয় মন্ত্রী ঐশী আলভী, আপনার টাইম প্রায় শেষ, আপনাকে আপনার বক্তব্য শেষ করার জন্য অনুরোধ করা হচ্ছে। সংসদে উত্থাপিত প্রস্তাবটি গৃহীত হওয়ার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সরকারি দলের মাননীয় মন্ত্রী ঐশী আলভীকে তার বক্তব্য প্রদান করার জন্য। এই পর্যায়ে বিরোধী দলের মাননীয় উপনেতা জান্নাতুল মাওয়াকে তার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আমি বিরোধী দলের উপনেতা হিসেবে এই বাস্তবতা তুলে ধরতে চাচ্ছি যে রাখাইন করিডোর আসলে বাংলাদেশের জন্য একটা দীর্ঘমেয়াদী নিরাপত্তা হুমকি হবে। এখানে আমাদের বিরোধী দলের যে মন্ত্রী যিনি উল্লেখ করেছিলেন যে এখানে মানে বাংলাদেশের যে করিডোরটা এটা আসলে যে লাভবান হবে, কিন্তু আসলে আমি এখানে কোনো লাভবান হওয়ার কিছু দেখছি না। কারণ এখানে এখানে হচ্ছে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই অঞ্চল রোহিঙ্গা সংকট, আমাদের নিরাপত্তা আগে থেকেই কিন্তু দুর্বল। এই করিডোর সেটাকে আরো বিপদে ফেলতে পারে। এই অস্থির অঞ্চলে করিডোর বাংলাদেশে প্রবেশ করলে সেটি হবে সন্ত্রাস, অস্ত্র পাচার, মানব পাচার এবং এরকম বিভিন্ন ধরনের অবৈধ কাজকর্মের একটা উন্মুক্ত পথ। সেই হিসেবে যদি দেখতে যাই তাহলে বাংলাদেশ কিভাবে এখানে মানবাধিকারের উদাহরণ হতে পারে যদি এখান থেকে যদি কোনো অবৈধ কর্মকাণ্ডের যদি সূচনা ঘটে। আর আরেকটা যদি দেখতে যাই তাহলে সামরিক বাহিনীর মধ্যে যে চলমান সংঘর্ষের প্রভাব বাংলাদেশ প্রভাব যে আরাকান আর্মি এবং মিয়ানমার সেনাবাহিনীর মধ্যে যে চলমান সংঘর্ষের প্রভাব বাংলাদেশে পড়ছে, এই বিষয়টি কিন্তু ইগনোর করার মতো না। ইতিমধ্যে প্রায় 13 লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে বসবাস করছে। 2024 সালে ফেব্রুয়ারি মাসে সংঘর্ষের সময় মিয়ানমারের সীমান্ত রক্ষা বাহিনীর 229 জন বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সামনে এমনও হতে পারে যে রাখাইনে রয়ে যাওয়া বাকি 6 লাখ রোহিঙ্গারাও বাংলাদেশে প্রবেশের চেষ্টা শুরু করবে। মাননীয় স্পিকার, মিয়ানমারের সাথে চলে যে বিদ্রোহীদের সাথে যে জান্তা সরকারের যে লড়াই, বাংলাদেশের উপরও সেটা নিয়ে আসতে পারে। রাখাইন করিডোর আঞ্চলিক স্থিতিশীলতা ও মানবিক অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠবে। এই ঝুঁকি বাংলাদেশকে কিভাবে মোকাবেলা করবে? ইতোমধ্যে সংঘর্ষের মধ্যে যে মর্টার শেল গুলি আঘাতে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার হতাহতের ঘটনাও কিন্তু ঘটেছে। আমরা যদি কক্সবাজারে অবস্থিত রোহিঙ্গা শরণার্থী শিবির গুলোর ঘটনাটি লক্ষ্য করি, সেখানে আশ্রয় নেওয়া সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সহিংসতা বেড়েছে। আরসা এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন নামক গোষ্ঠীগুলো শিবিরের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়েছে। মাননীয় স্পিকার, ঘটনাটি এ পর্যন্ত সীমাবদ্ধ নয়। 2025 সালে মার্চ মাসে বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন উপকণ্ঠ হতে আরসা এর নেতা আতাউল্লাহকে গ্রেফতার করা হয়েছে। তিনি 2017 সালে মিয়ানমারের পুলিশ চৌকিতে হামলার নেতৃত্ব দেন, আর যা পরবর্তীতে সহিংসতা ও রোহিঙ্গা জনগণের ব্যাপক বিতাড়নের কারণ হয়। মাননীয় স্পিকার, মধ্যপ্রাচ্যের মধ্যে আফ্রিকার অনেক দেশেই কিন্তু এমন মানবিক করিডোরের ঘটনা ঘটেছে, সেখানে কিন্তু বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডও কিন্তু ঘটেছে। এটি কিন্তু বাংলাদেশের নিরাপত্তার মুখে একটি প্রশ্ন ছুড়ে ফেলছে। বাংলাদেশের দিকে যেহেতু বাংলাদেশের সীমান্ত অঞ্চলটা পাহাড়ি অঞ্চল, আর ওইখানে বিদ্রোহীদের আনাগোনাও কিন্তু চলছে। এই করিডোর দিয়ে যে সন্ত্রাসী প্রবেশ কিংবা মাদক চোরাচালানের মতো ঘটনা ঘটবে না, তার নিশ্চয়তা কে দেবে? বাংলাদেশ ছাড়াও কিন্তু করিডোর বা ত্রাণ পাঠানোর মতো একটা জায়গা অলরেডি আছে, সেটা হচ্ছে রাখাইনের উপকূলীয় অঞ্চল, বিশেষ করে রাখাইনের স্পিডওয়ে গভীর সমুদ্র বন্দর। ত্রাণবাহী জাহাজ এই বন্দরে ভিড়িয়ে খুব সহজেই ত্রাণ সামগ্রী রাখাইনে পৌঁছে দিতে পারে, কিন্তু এটা কেন করা হচ্ছে না? নিশ্চয়ই এর পিছিয়ে কিছু এজেন্ডা আছে। সম্ভবত কোনো সুবিধা আদায় করতে
বাংলাদেশ জিওপলিটিক্যাল ভাবে কোনো সুবিধা আদায় তো করতে পারবে না, বরং নিজেদের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবে। আর মানবিক করিডোরের কথা যদি আমরা দেখি, তাহলে এটি ব্যবহার অতীতে বহুবার হয়েছে, কিন্তু কিন্তু প্রতিবারই এমন উদ্যোগের পিছনে ছিল কোনো জটিল রাজনৈতিক সামরিক নীতি। ফলে পৃথিবীর ইতিহাসে মানবিক করিডোরের ব্যর্থতার গল্প নতুন কিছু নয়। মাননীয় স্পিকার, রাখাইন করিডোর দেখতে উন্নয়নের রাস্তা এবং মানবিক নেতৃত্ব প্রদানের সুযোগ, কিন্তু আসলে একটি ভবিষ্যৎ নিরাপত্তার সম্পদ। এটি অর্থনৈতিক বুমের ছদ্মবেশে নিরাপত্তা বোমা। বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং ভবিষ্যতের উন্নয়নের সাথে আমরা এই প্রস্তাবের বিরোধিতা করছি। মাননীয় স্পিকার, আমার বিরোধী দলের মন্ত্রীর প্রতি একটি প্রশ্ন আছে যে, রাখাইন অঞ্চলে যাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলা হচ্ছে তারা তো মিয়ানমার সামরিক বাহিনী দ্বারা নির্যাতিত, যাদের বিরুদ্ধে জাতিগত নিধনের অভিযোগ রয়েছে। আপনি কিভাবে নিশ্চিত করবেন যে এই করিডোর প্রকল্পে রাখাইন জনগণের স্বার্থ ও নিরাপত্তা রক্ষা করতে পারবে, নাকি এটা উল্টোভাবে তাদের দমনই ব্যবহৃত হবে? এই করিডোর ব্যবহারে মিয়ানমারের সেনাবাহিনীও কিন্তু এই করিডোরটা মিয়ানমার সেনাবাহিনীরাও কিন্তু ব্যবহার করতে পারে। আর আমরা তো দেখেছি 2017 সালে যে মিয়ানমার থেকে যে সাহায্যটা আসে সেটা অস্ত্র ছাড়া কিছু না। তার সাহায্য নামে শুধু অস্ত্র পাঠায়। তারা রাখাইনদের ওপর যে নির্যাতন করছে, তারা কিন্তু অলরেডি রাখাইনদেরকে বাঙালি বাঙালি বলে ঘোষণা করছে। তার মানে তো এই যে তারা হচ্ছে রাখাইনদেরকে ফেরত নেবে না। যদি এই করিডোর যদি হয়ে যায়, তাহলে মিয়ানমার এটা বলবে যে তোমরা তো উন্নত হচ্ছ, তাহলে রাখাইনদেরকে ফেরত দেওয়া কি দরকার, তোমরা রাখাইনদেরকে তোমাদের কাছেই রাখো। যদি এই করিডোরটা হয়ে যায়, তাহলে তো সেনাবাহিনীরা সেনাবাহিনী এবং যে আরাকান আর্মি এদের মধ্যে যে সংঘর্ষ চলছে, এই সংঘর্ষের প্রভাব বাংলাদেশের উপর তো অলরেডি পড়ে যাবে। রাখাইন করিডোর বাংলাদেশের প্রতিষ্ঠা করা বিরোধী উচিত দলের নয়। মাননীয় উপনেতা জান্নাতুল মাওয়া, আপনার সময় শেষ। আপনাকে আপনার বক্তব্য শেষ করার জন্য অনুরোধ করা হচ্ছে। সবশেষে আমি এটাই বলবো যে বাংলাদেশের যে সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং ভবিষ্যৎ উন্নয়নের স্বার্থে আমরা এই প্রস্তাবের বিরোধিতা করছি। এটি আসলে উন্নয়ন না, বরং এটি হুমকি। আসলে উন্নয়ন থেকে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করাটা বেশি আপনার জরুরি। টাইম শেষ, আপনাকে শেষ করার জন্য অনুরোধ করা হচ্ছে। সবচেয়ে বলবো, রাখাইন করিডোর বাংলাদেশে প্রতিষ্ঠা করা উচিত নয়। ধন্যবাদ। এবারে সরকারি দলের সংসদ সদস্য মিনহাজুল আবেদীনকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমাদের যারা প্রতিপক্ষ বিরোধী দল রয়েছেন তাদের প্রত্যেকের বক্তব্যগুলো আসলে শুনছিলাম, তবে তারা কয়েকটা বিষয় বারবারই তারা আসলে তুলে ধরছেন। সেটি হচ্ছে যে রোহিঙ্গারা আরো অনেক বেশি সংখ্যক বাংলাদেশে অনুপ্রবেশ করবে, সীমান্তে একটা অস্থিতিশীলতা এবং এই সকল বিষয় নিয়ে। তো ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে আমার বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, শুরুতেই যদি বলি যে আমরা এবং আমার দলের যিনি প্রধানমন্ত্রী এবং মন্ত্রী তারা কিন্তু বারবার একটা বিষয় বলছেন যে আমরা কিন্তু একটা পলিসি তৈরি করে এরপরে তাদেরকে এই করিডোর ব্যবহার করার সুযোগ দিব। এখন হয়তো বা তারা এই বিষয়টা বুঝতে পারছে না যে আসলে করিডোরটা আসলে কেমন বা কি ধরনের হবে। তো এই জায়গাটা আসলে করিডোর দর মানে এই না যে জাতিসংঘে এখানে এসে যেটা ইচ্ছা তাই করতে হবে। শুধুমাত্র তারা এখানে আরেকটা বিষয় বলছিলেন যে আসলে এটার ফলে আসলে বাংলাদেশের আরো আর্থিকভাবে ক্ষতি হবে। বিষয়টা এরকম না। আমরা যখন তাদেরকে করিডোর সুবিধাটা দিব, তখন কিন্তু বহির্বিশ্বে আমাদের এই যে মানবিকতা, এই বিষয়টা দেখে কিন্তু তখন তারা আমাদেরকে আরো অধিক পরিমাণে অর্থ দিবে, খাদ্য পাঠাবে। এটাতে কিন্তু আমাদের কোনো লস নেই। এখন এই জায়গাটা দেখেন, যখন আসলে এই জাতিসংঘ বা আপনার যে সকল সংস্থা যারা আসলে এই করিডোরটা ব্যবহার করে আপনার হচ্ছে রাখাইন রাজ্য যেটা রয়েছে সেখানে গিয়ে খাদ্য বা চিকিৎসা এই বিষয়গুলো পাঠাবে, এখানে কিন্তু আমাদের এই যে জায়গাটা আছে রাখাইন এবং বাংলাদেশের যে সীমান্ত যে জায়গাটা, এটা কিন্তু আসলে করিডোর হিসেবে ব্যবহার হচ্ছে, এখনো ব্যবহার হয়। এবং আপনারা যে মাদক চোরাচালান এবং বিষয়গুলো বলছিলেন না, ওই জায়গাটা দিয়ে কিন্তু এগুলো হয়। কিন্তু যখন আসলে আমরা এটাকে স্বীকৃতি দিয়ে একটা করিডোর করবো, তখন কিন্তু সেখানে আমাদের নিরাপত্তা জোরদার থাকবে। এখন হয়তো বা স্বীকৃতি না দেওয়ার পরেও কিন্তু ওই জায়গাটাকে কিন্তু আসলে ওই রকম ভাবে ব্যবহার করছে, কিন্তু যখন আমরা স্বীকৃতি দিব তখন আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের যারা বিডিআর যারা রয়েছেন বিশেষ করে, এই সবাই কিন্তু সেখানে থাকবেন। এবং তখন কিন্তু নিরাপত্তা জায়গাটা আরো জোরদার হবে এবং এই যে মাদক চোরাচালান এটা কিন্তু আসলে বন্ধ হয়ে আসবে। এবং যখন আসলে এই রাস্তাটা ব্যবহার করে তারা যাবেন, এই জায়গাটায় আমি যদি বলি যে আসলে এটার ফলে আমাদের কি কি ধরনের আসলে সুবিধাটা হবে, দেখেন এখানে আসলে প্রথম বিষয় হচ্ছে যে আমাদের টেকসই উন্নয়ন এবং অবকাঠামোগত একটা সুবিধা হবে। আর একটা হচ্ছে প্রতিবেশী দেশকে দুর্বল করতে হবে, অর্থাৎ এখানে আমি ভারতকে উদ্দেশ্য করে বলছি। দেখেন টেকসই উন্নয়নে এখানে কি কি আসছে, দেখেন একটা হচ্ছে যে আঞ্চলিক কৌশলগত ভারসাম্য বাংলাদেশের লাভ, এই জায়গাটা। আরেকটা হচ্ছে যখন আসলে এই করিডোরটা হবে তখন কিন্তু কক্সবাজার থেকে রাখাইন পর্যন্ত একটা সড়ক তৈরি হবে, এবং এই যে সড়কটা এটা হবে বাংলাদেশের জন্য একটা উন্নয়নের একটা হাইওয়ে। এবং এই আপনারা যদি দেখেন যে আসলে এই মায়ানমার থেকে কিন্তু আপনার বার্মিজ আচার, তাদের স্যান্ডেল, জুতা সহ বিভিন্ন পণ্য কিন্তু আসে
তখন যখন ওই করিডোর দিয়ে আসবে তখন তারা আমাদেরকে ট্যাক্স পে করবে। বা যদি তারা এই ধরনের কোনো পরিকল্পনা নেয় যে ওই করিডোর দিয়ে তারা বাংলাদেশে বিভিন্ন কিছু রপ্তানি করবে, তখন কিন্তু আমাদেরকে তারা ট্যাক্স পে করবে এবং তাদের এই পণ্যগুলো দিয়ে কিন্তু বাংলাদেশের যে ব্যবসা বাণিজ্য সেটাও কিন্তু আসলে উন্নতি হবে। এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে চীন পাকিস্তান অর্থনৈতিক যে করিডোর, এটাকে বলা হচ্ছে সিপিইসি। এই প্রকল্পের মাধ্যমে তারা যেটা করেছে যে বন্দরের রাস্তা, বিদ্যুৎ কেন্দ্র তারা কিন্তু গড়ে তুলেছে। দেখেন, চীন এবং পাকিস্তান দুজনের কাছে কিন্তু শক্তিশালী দুইটা দেশ, চীন কিন্তু অনেক বড় একটি রাষ্ট্র। তাদের মধ্যে কিন্তু এই করিডোরের একটা সুবিধা রয়েছে। এই সুবিধার মাধ্যমে তারা এই যে বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা, বন্দর তৈরি করা, এই সকল ব্যবস্থাগুলো কিন্তু তারা করতে পারছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আহ, বাংলাদেশের এই যখন আসলে এই করিডোরটা দেওয়া হবে তখন কিন্তু বাংলাদেশ শিল্পের দিক থেকে কিন্তু অনেকাংশে কিন্তু এগিয়ে যাবে এবং পর্যটন শিল্প তখন কিন্তু হবে যখন আসলে কোনো করিডোর হবে, রাস্তা হবে, তার আশেপাশে যে হোটেল তৈরি হবে, তখন কিন্তু বাংলাদেশের পর্যটন যে শিল্পটা সেটা কিন্তু অনেকাংশে এগিয়ে যাবে। এবং এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারে বাংলাদেশ কিন্তু এই করিডোরটাতে, যদি বাংলাদেশ চায় যে আমরা এই রাখাইন করিডোরটাকে ব্যবহার করে আমরা বহির্বিশ্বের কাছে আমাদের পণ্য নিয়ে যাবো, রপ্তানি করবো, তখন কিন্তু তাদেরকে বাই এয়ার আর যেতে হবে না, তারা কিন্তু সেই রাস্তাটিকে ব্যবহার করে যেতে পারবে। এবং এখানে আপনারা যে সমস্যাগুলো দেখেছেন এর মধ্যে একটা হচ্ছে যে ভারতের আধিপত্য এখানে আসলে কিভাবে কমবে। দেখেন, ভিয়েতনাম, লাওস এবং চীনের একটা করিডোর তারা করেছে এবং যেটার ফলে থাইল্যান্ড আগে যে সুবিধা পেত সেই সুবিধা পায় না। অর্থাৎ এখানে কিন্তু ভারত যেহেতু একটা বন্দর করার চেষ্টা করছে, সেই জায়গাটায় কিন্তু বাংলাদেশ এই সুবিধাটা নিতে পারবে। এবং বর্তমানে পাকিস্তান এবং ভারতের যে যুদ্ধ চলছে, কিছুক্ষণ পরে কিন্তু ভারত চাইবে মিয়ানমারের ওই জায়গাটিকে কেন্দ্র করে জায়গা দখল করা বা তারা সেই সুবিধাটা নেওয়া। সেই জায়গায় যদি বাংলাদেশ আগে পৌঁছায়, বাংলাদেশ যদি একটা করিডোরের সুবিধা দেয়, তখন কিন্তু বাংলাদেশ সেই সুবিধাগুলো পাবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই যে একটা মানবিক যে করিডোর, যেটার আমরা কথা আসলে বলছিলাম, এই মানবিক করিডোর যখন আমরা আসলে দিব, তখন কিন্তু সম্পূর্ণ বিষয় এবং পলিসি মেক কিন্তু করবে বাংলাদেশ, জাতিসংঘ না। তাই আমি মনে করছি যে এটা আসলে বাংলাদেশের জন্য তেমন কোনো একটা সমস্যা নয়। তবে এখনো এখানে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনার বিষয় রয়েছে, এটা বাংলাদেশের সরকার সেটা ঠিক করবে। তাই বলে আমি মনে করছি যে আজকের এই সংশোধনের এই প্রস্তাবটি উত্থাপিত হয় এবং আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ সরকার দলীয় সংসদ সদস্য মিনহাজুল আবেদিনকে তার বক্তব্য প্রদান করার জন্য। এ পর্যায়ে ডেকে নিচ্ছি বিরোধী দলীয় সংসদ সদস্য, মাননীয় সংসদ সদস্য ফয়সাল আহমেদকে। আহ আপনাকে আপনার বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে ফ্লোর প্রদান করার জন্য। আজকের বিতর্কে আমরা এমন একটি প্রস্তাবের মুখোমুখি হয়েছি যা বলছে রাখাইন করিডোর বাংলাদেশের জন্য হুমকি নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতা ও মানবিক নেতৃত্ব প্রকাশের সুযোগ। সরকার পক্ষ এই প্রস্তাবকে একটি উত্তেজনাপূর্ণ সুযোগ হিসেবে তুলে ধরছে, তবে বিরোধী দল হিসেবে আমরা মনে করি এই করিডোর প্রকল্প বাংলাদেশ ও আঞ্চলিক নিরাপত্তার জন্য এক গভীর কৌশলগত হুমকি, যা সরকারের আনকরা আশাবাদীর চেয়ে আরো বেশি বিপজ্জনক। আমি বিতর্ককে দুটি ভিত্তিতে ব্যাখ্যা করব। প্রথম ভিত্তি হচ্ছে আঞ্চলিক স্থিতিশীলতা ও কৌশলগত ঝুঁকি সম্পর্কে। সরকার পক্ষ দাবি করেছে যে রাখাইন করিডোর বাংলাদেশের জন্য একটি আঞ্চলিক স্থিতিশীলতা তৈরির সুযোগ, কিন্তু এই যুক্তি অত্যন্ত সাময়িক। প্রথমত, রাখাইন করিডোর যদি বাস্তবায়িত হয় তবে এটি চীনের জন্য বঙ্গোপসাগরে সহজ প্রবেশের পথ খুলে দেবে। এর ফলে বাংলাদেশ চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক চাপে পড়বে। বাংলাদেশ এখন পর্যন্ত নিজেদের কূটনৈতিক স্বাধীনতা রক্ষা করেছে, কিন্তু এই করিডোরের মাধ্যমে তার স্বাধীনতা হুমকির মুখে পড়বে। দ্বিতীয়ত, চীনের সাথে সম্পর্কের গভীরতা বাড়ানোর ফলে ভারত বাংলাদেশের প্রতি সন্দিহান হয়ে উঠতে পারে। ভারত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী এবং এ ধরনের করিডোর বাংলাদেশকে ভারতীয় নিরাপত্তার বিরুদ্ধে আরো এক ধাপ এগিয়ে নিতে পারে, যা সারা অঞ্চলের স্থিতিশীলতাকে ক্ষুণ্ণ করতে পারে। তাহলে সরকার পক্ষের এই দাবিটি যে আঞ্চলিক স্থিতিশীলতা বাড়াবে তা তথ্যবিহীন এবং বাস্তবতার পরিপন্থী। বরং আমরা দেখেছি যে এই করিডোর একটি কৌশলগত ঝুঁকি। আমার দ্বিতীয় ভিত্তিটি হচ্ছে মানবিক নেতৃত্ব বনাম মানবিক বিপদ সম্পর্কে। সরকার পক্ষ বলছে রাখাইন করিডোর বাংলাদেশের জন্য মানবিক নেতৃত্ব প্রদর্শনের সুযোগ, তবে আমরা দেখতে পাচ্ছি যে রোহিঙ্গা জনগণের উপর যে নিপীড়ন চলছে তা এই প্রকল্পের মাধ্যমে আরো তীব্র হতে পারে। আমরা ইতিমধ্যে লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি এবং এই করিডোরের মাধ্যমে আমাদের মানবিক দায়িত্ব আরো জটিল হয়ে উঠবে। অপরদিকে এই করিডোরকে আন্তর্জাতিকভাবে একটি চীন ভারত রাজনীতির অঙ্গ হিসেবে দেখা হবে, যা বাংলাদেশকে বিশ্বের বিভিন্ন শক্তির মধ্যে চাপের শিকার করে তুলবে। বিশেষ করে মানবিক দৃষ্টিকোণ থেকে যদি রাখাইন অঞ্চলে আবারও জাতিগত সংঘাত ও নির্যাতন বৃদ্ধি পায়, তবে বাংলাদেশ কতটা প্রস্তুত থাকবে তা কিন্তু প্রশ্নবিদ্ধ। তাহলে সরকার পক্ষের মানবিক নেতৃত্বের কথা শুধুই আন্তরিক ভাবনা নয়, বরং এটি বাংলাদেশের জন্য একটি বিশাল মানবিক সংকটের সূত্রপাত হতে পারে। এখানে আরো কিছু বিষয় লক্ষণীয় যে সরকার পক্ষ দাবি করেছে যে এই করিডোরের মাধ্যমে বাংলাদেশ লাভবান হবে, কিন্তু তারা এর নিরাপত্তা গ্যারান্টি প্রদানে ব্যর্থ হয়েছে। কিভাবে এই করিডোর বাংলাদেশকে এমন কৌশলগত সমস্যার সম্মুখীন করবে সে সম্পর্কে তাদের কোনো সুস্পষ্ট ব্যাখ্যা নেই।
অবশ্য সরকার পক্ষ শুধু এই প্রকল্পের উপকারিতার কথা বলেছে, কিন্তু আমরা দেখিয়েছি যে এই প্রকল্পের ঝুঁকি অনেক বড়, বিশেষ করে যখন আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে এবং আঞ্চলিক নিরাপত্তা সম্পর্কিত প্রশ্ন ওঠে, তখন এই করিডোরের ঝুঁকি হিসেবেই গণ্য হবে। মাননীয় স্পিকার, আজকের বিতর্কে সরকার পক্ষ আশাবাদী ও আবেগপ্রবণ কথাগুলোর পেছনে বাস্তবতা এবং কৌশলগত বিশ্লেষণ থেকে পশ্চাদপসরণ করেছে। তারা দাবি করেছে যে রাখাইন করিডোর বাংলাদেশের জন্য একটি সুযোগ, কিন্তু আমরা দেখিয়েছি যে এটি একটি বিপজ্জনক এবং কৌশলগত ঝুঁকি। বাংলাদেশের স্বাধীনতা, নিরাপত্তা এবং মানবিক দায়িত্বের জন্য এই করিডোর একটি হুমকি, এবং আমরা বিশ্বাস করি যে এটি কোনোভাবেই আঞ্চলিক স্থিতিশীলতা এবং মানবিক নেতৃত্বের সুযোগ সৃষ্টি করে না। এবং আজকের এই সংসদে এই প্রস্তাবটি যাতে গৃহীত না হয় তার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্যটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বিরোধী দলীয় সংসদ সদস্য ফয়সাল আহমেদকে তার বক্তব্য প্রদান করার জন্য। প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতাকে 3 মিনিট করে সময় দেওয়া হবে এবং 3 মিনিট সময়ের মধ্যে ওনার যুক্তিখণ্ডন বক্তব্য শেষ করতে হবে। তাহলে এ পর্যায়ে যুক্তিখণ্ডন বক্তব্যের জন্য আমরা ডেকে নিচ্ছি মাননীয় বিরোধী দলীয় নেতা রাবিয়া বসরিকে। আপনাকে আপনার বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে আমার বক্তব্য প্রদান করার জন্য। আমরা বারবারই দেখছি যে সরকারি দলের প্রধানমন্ত্রী এবং সংসদ সদস্য তারা দুজনই বারবার বলছেন যে রোহিঙ্গাদের এই রাখাইনদের তাদেরকে যেন আমরা নিরাপদে বাংলাদেশে যেন রাখতে পারি, সুন্দরভাবে আইন শৃঙ্খলা ভাবে বাংলাদেশকে আমরা রাখতে পারি। কিন্তু মাননীয় স্পিকার, আমরা দেখছি যে বাংলাদেশে তো 1-2 জন রোহিঙ্গা নয়, বাংলাদেশে প্রায় 11 লাখের মতো রোহিঙ্গা রয়েছে, যাদের এতজনকে বাংলাদেশের এত নিরাপদে রাখা সম্ভব নয়। কারণ এসব যদি এই করিডোর গড়ে ওঠে তাহলে আন্তর্জাতিক পাচারকারী ও জঙ্গি গোষ্ঠী এই সাবটাইপ ব্যবহার করে অস্ত্র, মানুষ, মাদক পাচার করতে পারবে। আমরা কিভাবে এত বড় ধরনের হুমকির মধ্যে যেতে পারি, যেখানে আমরা দেখছি যে বর্তমানে ভারত এবং পাকিস্তানের মধ্যে প্রায় যুদ্ধ লাগার মতো পরিবেশ। এখন যদি আমরা আমাদের দেশে করিডোর গড়ে তুলি তাহলে কি হবে? তাহলে আমাদের নিজেদের দেশের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিবে এবং প্রায় যুদ্ধ লাগার মধ্যে চলে যেতে পারে। এবং ভারত এবং চীন কিন্তু বসে নেই, তারাও কিন্তু বিভিন্ন কূটনৈতিক ভাবে বাংলাদেশকে ক্ষতি করার চেষ্টা করবে। তো আমরা চাই না যে আমাদের দেশের মধ্যে কোনোভাবে বিশৃঙ্খলা বা যুদ্ধ লাগার মতো পরিবেশ সৃষ্টি হোক। এবং আবার দেখছি যে সরকারি দলীয় নেতা সংসদ সদস্য তিনি বলছেন যে আমরা যদি এই করিডোরটা গড়ে তুলি তাহলে কি হবে? তাহলে হবে যে আমাদের যে রাজনৈতিক এবং বিভিন্ন শিল্পক্ষেত্রে একটা শুল্ক বৃদ্ধি বা কম এই ক্ষেত্রে আসবে। কিন্তু মাননীয় স্পিকার, আমি বারবারই বলছি যে যদি এই করিডোর গড়ে ওঠে তাহলে বাংলাদেশের মধ্যে বড় ধরনের বিশৃঙ্খলা দেখা দিবে, বাংলাদেশে বিভিন্ন ধরনের অন্যায়, বিভিন্ন ধরনের খারাপ পরিস্থিতি সৃষ্টি হতে পারবে। আমরা চাই না যে বাংলাদেশে এরকম খারাপ পরিস্থিতি যেন তৈরি না হোক, যেন করিডোর জন্য এই ব্যবস্থা বন্ধ করে দেওয়া হোক, তাহলে বাংলাদেশে সুন্দর সুশৃঙ্খল ভাবে থাকবে। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে আবারও ফ্লোর প্রদানের জন্য। মাননীয় স্পিকার, তারা হচ্ছে গিয়ে তাদের থার্ড বক্তা বলে গিয়েছিল যে আমি যদি এই করিডোরটা করি তাহলে হচ্ছে গিয়ে আমাদের দেশে চায়নার প্রভাব বাড়বে। মাননীয় স্পিকার, তাদের হচ্ছে গিয়ে কথার মধ্যে কন্ট্রাডিকশন দেখা গেছে, কারণ তারা আগে বলেছিল যে এখানে আপনার জাতিসংঘ থাকার কারণে যুক্তরাষ্ট্রের প্রভাব বাড়বে, এবং আবার তারা পরবর্তীতে বলছে যে এখন হচ্ছে কি আপনার চায়নার প্রভাব বাড়বে। কিন্তু মাননীয় স্পিকার, একই সাথে চায়না এবং যুক্তরাষ্ট্রের প্রভাব বাড়া সম্ভব নয়। এখানে মাননীয় স্পিকার, আমরা আগেই বলেছি যে এই জায়গাটা হবে হচ্ছে গিয়ে আপনার অসামরিক জোন, এবং এই জায়গাটিতে হচ্ছে গিয়ে শুধুমাত্র শান্তিকর্মী যারা আছে তারা হচ্ছে গিয়ে আপনার অবস্থান নিতে পারবে, এবং সেই জায়গা থেকে এখানে চায়না এবং আপনার যুক্তরাষ্ট্র কারো প্রভাবই থাকবে না। এবং মানে স্পিকার, এই যে করিডোরটা এটা কিন্তু একটা সময় বন্ধ হয়ে যাবে, অর্থাৎ এটা নির্দিষ্ট সময়ের জন্য। তার মানে আমি হচ্ছে কি এখান দিয়ে আপনার প্রভাব বিস্তার এই জায়গাটা হচ্ছে এই কথাটা আসলে এখানে আসে না। এবং মানে স্পিকার, তারা আরো বলেছেন যে এই করিডোরের মাধ্যমে হচ্ছে মানব পাচার এবং আপনার বিভিন্ন ধরনের নারী পাচার বা মানব পাচার এবং বিভিন্ন হুমকির কথা হচ্ছে কি তারা বলেছেন। কিন্তু মাননীয় স্পিকার, আমরা হচ্ছে কি আগেই বিভিন্ন শর্ত দিয়েছি যেগুলোর মাধ্যমে হচ্ছে কি আমরা এখানে শান্তি রক্ষা করার জন্য বিভিন্ন ধরনের শান্তিকর্মী এবং বাহিনী আপনার এখানে আনবো, যার কারণে হচ্ছে কি আপনার এই যে মানব পাচার এগুলো সম্ভব হবে না। তখন হচ্ছে কি জিনিসটা অফিসিয়ালি হবে, যেটা আমার থার্ড বক্তা এসে বলে গিয়েছিল যে এবং যখন জিনিসটা অফিসিয়ালি হয় তখন হচ্ছে কি আপনার বিভিন্ন ধরনের
মানুষের হচ্ছে কি সেটার উপর নজর থাকে, এবং তখন হচ্ছে এইগুলো করা আসলে পসিবল হয় না। এবং মানে স্পিকার তাদের ওয়ার্ল্ডে, আমি যদি ওয়ার্ল্ড টু ওয়ার্ল্ড কম্পারিজন করি, তাহলে তাদের ওয়ার্ল্ডে মানে স্পিকার এই যে 11 লাখ রোহিঙ্গা আছে তাদেরকে নিয়ে আমার বসে থাকতে হবে, যেখানে আমাদের ওয়ার্ল্ডে আমরা যদি আপনার ওই রাখাইন দের সাহায্য করি, তখন এই করিডোরটা করার মাধ্যমে আমি যদি আপনার এই যে স্বাস্থ্য এবং বিভিন্ন দিক থেকে যদি আমি আপনার আরাকান আর্মিদের সাহায্য করি, তারা যদি একসময় স্বাধীন হয়ে যায়, সেই টাইমে কিন্তু আমি 11 লক্ষ রোহিঙ্গাদের আপনার তাদের ওখানে পাঠিয়ে দিতে পারবো, অর্থাৎ রাখাইন স্টেটে। এবং মানে স্পিকার তখন কিন্তু এই যে যে সার্বিক পরিস্থিতি আসলে বিবেচনা করে তখন কিন্তু আপনার বলা যায় যে আহ, আহ, আজকে হচ্ছে গিয়ে মানে স্পিকার আমাদের দল হচ্ছে গিয়ে আপনার জিতে। এবং মানে স্পিকার দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে তাদের ওখান থেকে আপনার এই যে যে সংজ্ঞায়ন আপনার তারা মানে না, এই জায়গাটার কথা বলা হয়েছে, কিন্তু তারা সংজ্ঞান চ্যালেঞ্জ করেনি। এবং দ্বিতীয়ত হচ্ছে গিয়ে তারা সংজ্ঞান মানে না, কিন্তু তারা পরিবর্তিত যে সংজ্ঞানটা দিয়ে যায় সেটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ আর কি আপনার একটা কোনো কোনো ধরনের আপনার ভ্যালু অ্যাড করে না ডিবেটে। তাই সেই সংজ্ঞানটা আসলে কিসের জন্য দেয় সেটা স্পষ্ট ছিল না। এবং তাই মানে স্পিকার সর্বোপরি হচ্ছে গিয়ে আজকের ডিবেটটা হচ্ছে গিয়ে আপনার সরকার দলের পক্ষে যায়। তাই এই সংসদে আপনার এই এই প্রস্তাবটি যাতে আপনার গৃহীত হয় তার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মানে স্পিকার, ধন্যবাদ সবাইকে।